আজকের গল্পে বলবো বন্ধুর হিজাবি মায়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। বাসর রাতে বন্ধুর হিজাবি মা বোরখা আর নিকাব গুটিয়ে যা করল আর কোনোদিন ভুলব না। আমি মেহেদি, বয়স ২৩ বছর। আমি একটি কলেজে পড়ছি, বিএসসি পদার্থবিজ্ঞান প্রথম বর্ষে। আমি আর আমার কিছু বন্ধু কলেজের পাশে মেস বানিয়ে থাকি। রকি, ফাহিম, শাকিল, শেহজাদ আমরা খুব কাছের বন্ধু। আমরা একসাথেই সবসময় সময় কাটাই। একদিন রুমে বসে সবাই আড্ডা দিচ্ছি। এমন সময় শাকিলের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই বুঝতে পারল শাকিলের নানাজান কথা বলছেন। ফোন কাটতেই শাকিলকে খুব বিচলিত দেখলাম। আমরা জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা হয়েছে কি বাসায়? ও বলল, মনে হচ্ছে সমস্যা একটা হয়েছে, তা না হলে নানাজান বাসায় জরুরি যাওয়ার জন্য এত তাগাদা দিত না। একথা বলতে বলতেই শাকিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবা তো অসুস্থ ছিল, বাবার কিছু হলো কি না? এরপর শাকিল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হলো বাসায় যাওয়ার জন্য। ফাহিম বলে উঠল, শাকিলকে একা পাঠানো ঠিক হবে না, ওর সাথে কারোর যাওয়া উচিত। আমি শেহজাদকে বললাম, তোর আর শাকিলের বাসা তো কাছাকাছি, তাই তোর কোনো কাজ না থাকলে তুই চাইলে যেতে পারিস। শেহজাদ বলল, আগামীকাল আমার টার্ম ফাইনাল, তাই আমার যাওয়া পসিবল না। তুই চাইলে যেতে পারিস, তোর তো এক্সামের ঝামেলা আপাতত নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ঘুরে আসি। এরপর ব্যাগ গুছিয়ে আমি আর শাকিল রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। শাকিলের বাসায় যখন পৌঁছালাম তখন বিকাল হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে দেখি ওদের বাসায় কেউ নেই, বাসা একদম শুনশান, নীরব। বাসা যেতেই ওর মেজ চাচি আম্মা এসে বলল, শাকিল, তোমার বাবার কি মাথা গরম? সব কাজে কি মাথা গরম করলে চলে? শাকিল বলল, চাচি আম্মা, কি হয়েছে একটু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার উনি বললেন, কেন, তুমি জানো না তোমার বাবার রাগের মাথায় তোমার মাকে ৩ তালাক দিয়েছেন? তাই তোমার নানাজান এসে তোমার মাকে নিয়ে গেছেন এবং তোমার বাবা নিজ ভুল বুঝতে পেরে তিনি তোমার মাকে নিয়ে আসতে গেছেন। শাকিলের বাবা মা দুজনেই ধার্মিক। শাকিলের বাবার নাম মাওলানা আলমগীর হোসেন, বয়স ৫০, তিনি ব্যবসা করেন। আর শাকিলের মায়ের নাম হাফিজা মুসাম্মদ মর্জিনা খানম, বয়স ৩৬। শাকিলের মা খুবই পর্দাশীল মহিলা। তাকে আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখা তো দূরের কথা, কণ্ঠও শোনেনি। আমি আর শাকিল রওনা দিলাম ওর নানার বাসার দিকে। শাকিলের নানার বাসাটা শাকিলদের বাসা থেকে ২-৩ গ্রাম দূরে। সন্ধে নাগাদ আমরা ওর নানার বাসায় পৌঁছালাম। বাসায় গিয়ে দেখলাম কয়েকজন দাড়ি পাঞ্জাবিওয়ালা পুরুষ মানুষ বসে গোল মিটিং করছে। আমাদের একটা রুমে বসতে দেওয়া হলো। এরপর শাকিল বলল, মেহেদি, তুই একটু রেস্ট কর, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। এবার আমি পাশের খাটে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে আমার হালকায় ঘুম এসে গেল। হঠাৎ শাকিলের ডাকে ঘুম ভেঙে গেল। শাকিল আমাকে বলল, মেহেদি, ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে, আমার বড় খালুজান তোর সাথে কথা বলবে। আমি ফ্রেশ হলাম। তারপর শাকিল আমাকে পাশের রুমে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখি বছর ৬০-এর এক বড় দাড়িওয়ালা লোক সোফায় বসে আছেন। আমি রুমে ঢুকতেই তার সাথে সালাম বিনিময় করলাম। সে আমাকে তার পাশে বসতে বলল এবং আমি তার পাশে বসলাম। প্রথমে তিনি আমার নাম, ঠিকানা, পরিচয় জিজ্ঞেস করলেন। আমি পটাপট উত্তর দিলাম। তারপর শাকিলকে যেতে বললেন রুম থেকে এবং শাকিল চলে গেল। আমার কেমন যেন ভয়ে ভয় লাগল। মনে মনেই বললাম, হচ্ছেটা কি? এবার উনি একটু কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, শাকিল, তোমার কেমন বন্ধু? আমি বললাম, খুবই ভালো বন্ধু, আমরা সবসময় একসাথেই থাকি, আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। তারপর উনি বললেন, বাহ, খুবই ভালো তো, শুনে খুবই ভালো লাগলো। তবে আজ শাকিলের পরিবার খুবই বিপদে আছে। তোমার এই বিপদ থেকে শাকিলের পরিবারকে উদ্ধার করতে হবে বাবা। আমি বললাম, আঙ্কেল, কি সাহায্য করতে হবে বলেন, আর আমি এতে কি বা সাহায্য করতে পারি বুঝতে পারছি না। এবার আঙ্কেল বলল, তোমার অনেক কিছু করার আছে বাবা, সব তোমার সাধ্যের মধ্যেই আছে। তুমি কথা দাও, তুমি সাহায্য করবে এবং তোমার বন্ধুর পরিবারকে রক্ষা করবে। আমি বললাম, আমি কথা দিলাম, আমার বন্ধুর পরিবারকে রক্ষা করব, কিন্তু আমাকে কি সাহায্য করতে হবে যদি একটু বলতেন আঙ্কেল। এবার আঙ্কেল বললেন,
তুমি তো শুনেছ, শাকিলের আব্বু শাকিলের মাকে তালাক দিয়েছেন রাগের মাথায়। এখন শাকিলের আব্বু আবার শাকিলের মাকে নিতে চায়, কারণ সে রাগের মাথায় তালাক দিয়েছেন। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু চাইলেই সে শাকিলের মায়ের সাথে সংসার করতে পারবে না, কারণ ৩ তালাকের পর শাকিলের আম্মু ওর আব্বুর কাছে হারাম হয়ে গেছে। এখন একটি পথই খোলা আছে, শাকিলের মাকে অন্য একটি পুরুষের সাথে নিকাহ দিতে হবে এবং কিছুদিন তারা সংসার করবে। তারপর ওই পুরুষটি যদি শাকিলের মাকে তালাক দেয়, তখনই শাকিলের আব্বুর জন্য হালাল হবে, অন্যথায় হবে না। আমি এবার বললাম, তাহলে তো বিষয়টা অনেক জটিল ব্যাপার আঙ্কেল। আঙ্কেল বলল, কোনো জটিল বিষয় না, তুমি রাজি থাকলে কোনো কিছু জটিল না। আমি বললাম, আঙ্কেল, আমি কিছুই বুঝতে পারছি না, এখানে আমার রাজি হবার কি আছে? আঙ্কেল বলল, আমরা চাচ্ছি আজ রাতেই তোমার সাথে শাকিলের মা মানে তোমার মর্জিনা আন্টির নিকাহ পড়িয়ে দিতে, তোমার কোনো আপত্তি না থাকলে। আমি শুনে হচকিয়ে গেলাম এবং রেগে মেগে বললাম, এটা কি বললেন আঙ্কেল? উনি তো আমার মায়ের বয়সী, আর তার চেয়েও বড় কথা উনি বন্ধুর আম্মু। আমি কিভাবে ওনাকে বিয়ে করি? এটা অসম্ভব। তিনি বললেন, তুমি কিন্তু কথা দিয়েছ, দয়া করে তুমি রাজি হয়ে যাও বাবা, কেউ কিচ্ছুটি জানবেন না, আমরা সব কিছু গোপন রাখব, এটা আমাদের মান সম্মানের বিষয়। আমি মাথা নিচু করে বসে থাকলাম এবং ভাবছি কি করব। এবার আঙ্কেল আমার আরেকটু কাছে এসে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, এর আগে কি নারীর সাথে ঘনিষ্ঠ হবার সুযোগ হয়েছে তোমার? আমি বললাম, না আঙ্কেল। আঙ্কেল বলল, গুড বয়, তাহলে আর কি, কাজী ডেকে নিকাহটা পড়িয়ে ফেরি এখনই, তারপর তোমার মর্জিনা আন্টির ঘরে তোমাকে পাঠিয়ে দিব, রাতভর সময় কাটিও মর্জিনার সাথে, দেখবে খুব ভালো লাগবে। তোমার মর্জিনা আন্টি ৩ সন্তানের জননী হলেও এখনও বেশ যুবতী আছে, তোমার কোনো অসুবিধে হবে না। আর তোমার যদি বেশি ভালো লেগে যায়, তাহলে তোমাকে মর্জিনার স্থায়ী স্বামী হিসেবে রেখে দিব। শাকিলের খালুজানের সাথে কথা শেষ হওয়ার পরে আমি পূর্বের রুমে ফিরে যাই এবং তার আধা ঘণ্টা পরে একটি ছেলে আমার রুমে প্রবেশ করে। ছেলেটি শাকিলের খালাতো ভাই। ছেলেটি আমাকে একটি কাপড়ের ব্যাগ ও ১ গ্লাস শরবত দিয়ে বলে, শরবতটি খেয়ে নিয়ে গোসল সেরে এই কাপড়গুলো পরে নিন। আমি শরবতটি এক ঢোকে খেয়ে নিলাম, তারপর গোসল সেরে ফেললাম। ছেলেটির দেওয়া পাঞ্জাবি পায়জামাগুলো পরে ফেলে কিছুক্ষণ না যেতেই আমার কেমন যেন অনুভব হলো, আমার জাদুর লাঠি কেমন যেন করছিল, তবে আমি বুঝতে পারলাম সবই ওই শরবতের কারসাজি। রাত ১১টা নাগাদ আমার রুমে ২-৩ জন লোকসহ কাজী সাহেব হাজির হল। ওই লোকগুলোর মধ্যে ওই খালুজান ছিলেন বিয়ের উকিল। তিনি এসে বললেন, মুসাম্মদ মর্জিনা খানম কবুল বলেছেন। এবার বাজি শুরু করলেন। হোগলডাঙ্গা নিবাসী মুহাম্মদ শামশের আলীর মেজকন্যা মুসাম্মদ মর্জিনা খানমকে ৫,০০১ টাকায় নিকাহ করতে রাজি আছেন? আমি বললাম, হ্যাঁ রাজি। সাথে সাথে সবাই শুকরিয়া আদায় করল। কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার চলে আসলো। ৫-৭ জন পুরুষ মানুষ যারা ছিলেন সবাই এক টেবিলে বসেই খেয়ে নিলাম। খাবার সার্ভ করে দিল শাকিল ও ওর মামাতো আর খালাতো ভাই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় শাকিলের বড় খালুজান একজনকে বলল, আলিফকে যাক আর নোভাকে নিয়ে আয়। তারপর দেখলাম একটি অল্প বয়সী ছেলে হাজির হল। এবার ওই খালু বলে উঠলেন, আলিফ, নতুন বাবাকে সালাম দাও। ছেলেটি আমার সাথে সালাম বিনিময় করল। বুঝতে পারলাম ছেলেটি শাকিলের ছোট ভাই, কিন্তু শাকিলের ছোট বোন নোভা ওর নানির কাছে ঘুমিয়ে গেছে, তাই আসতে পারেনি। এবার শাকিলের খালু আমাকে বলল, এই যে মেহেদি ভাই, আপনার বিবিজান তো বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন, চলুন আপনাকে দিয়ে আসি। আমিও উঠে পড়লাম, কারণ আমার অবস্থা খুবই খারাপ। ওই শরবত খেয়ে অলরেডি শক্ত হয়ে আছে। আমি ওনার সাথে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। ২য় তলার কর্নার রুমে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমি ঢুকেই দেখলাম আপাদমস্তক কালো খিমারে ও হাতমোজা পরিহিত একটা স্বাস্থ্যবান মহিলা চুপ করে বসে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার প্রিয়তমা স্ত্রী হাফেজা মুসাম্মদ মর্জিনা খানম। ঘরে ঢুকেই সালাম বিনিময় করলাম দুজনেই। তারপর আমি বললাম, কেমন আছেন? মর্জিনা বলল, ভালো। ওনাকে দেখে অনেক বিচলিত মনে হচ্ছে এবং ভয়ে থরথর করে কাঁপছেন ও ঘেমে একাকার হয়ে গেছেন। এদিকে আমার অবস্থা করুণ।
আমি একটু এগিয়ে গিয়ে ওনার পাশে বসলাম আর পট পট করে ওনার মুখের নেকাব খুলে ফেললাম। ও মাই গড, মর্জিনা খানম যে এত সুন্দরী আমি কখনোই ভাবিনি। আসলে হিজাবি নারীরা যেন অসম্ভব সুন্দরী এবং আকর্ষণীয় হয়। কি কপাল! এই এলাকার নামকরা মৌলবীর হিজাবি বিবিকে আজ আমি নিকাহ করেছি। জমিয়ে গল্প করা যাবে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তার সাথে গল্প করতে শুরু করলাম। উনি একটু ইতস্তত বোধ করলেন। প্রায় 10 মিনিট পর তার বোরখা আর হাতমোজা একপাশে রাখতে বললাম। এমন সময় মর্জিনা বলে উঠল, প্লিজ, আজকে যা হয়েছে ততটুকুই থাক। আমি খুব আনইজি ফিল করছি, কারণ আমি আমার স্বামী ছাড়া কোনো পুরুষের পাশে থাকা তো দূরের কথা, কথাও বলিনি। আমি বললাম, দেখুন, আপনার সাথে আমার নিকাহ হয়েছে, প্লিজ আপনি বিষয়টা একটু ভেবে দেখেন। এবার তিনি বিরক্তির সুরে বললেন,